একটা ছোট্ট ছেলে সদ্য পৃথিবীতে এসেছে, কিন্তু তার প্রথম কান্নার সঙ্গেই শুরু হলো এক শয়তানি খেলা। এই গল্পটা এক বাবা যে নিজের সন্তানের জন্য মৃত্যুকেও চ্যালেঞ্জ করে। মুভিটার ব্যাপারে বেশি কথা না বলে চলুন সরাসরি মুভিতে যাই। গল্পের শুরুতেই আমাদের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে দেখানো হয়। তিনি যখন গাড়ি করে বাড়ি ফিরছিলেন তখন মুষলধারে বাইরে বৃষ্টি পড়ছিল। সারাদিন ক্লান্ত থাকায় তিনি গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে গাড়ি চালাতে চালাতে হঠাৎই তিনি এক বাইকে থাকা দম্পতিকে ধাক্কা মেরে দেয়। তিনি তো প্রচন্ড ভয় পেয়ে গিয়ে একটা অ্যাম্বুলেন্স ডাকে। অ্যাম্বুলেন্সের ড্রাইভারটা লোকটিকে চিনতো, তাই ড্রাইভারটা বলে আপনি একদম চিন্তা করবেন না, সমস্ত কিছু আমি দেখে নিচ্ছি। তখন সেই লোকটি দেখে রাস্তার ধারে সেই দম্পতিটির বাচ্চাটি পড়ে আছে। তারপর অ্যাম্বুলেন্সের ড্রাইভারটা সেই দম্পতিকে হসপিটালে নিয়ে গেলে ডক্টর তাদের মৃত বলে ঘোষণা করে। সেই সময় হসপিটালে এক মহিলার ডেলিভারি হচ্ছিল। নার্স বাইরে এসে তাদের পরিবারকে জানায় মা সুস্থ আছে, কিন্তু বাচ্চাটিকে আমরা কোনোভাবে বাঁচাতে পারলাম না। এই দম্পতিটির দীর্ঘ 10 বছর পর সন্তান হলো, কিন্তু তাও তারা সেই বাচ্চাটিকে বাঁচাতে পারলো না। তারা কান্নায় ভেঙে পড়ে। এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারটা তাদের এইরকম অবস্থা দেখে যে বাচ্চাটি মারা গেল সেই বাচ্চাটির বাবাকে, যে দম্পতিটি মারা গেল তাদের বাচ্চাটিকে রাখার কথা বলে। তারপর তারা সেই বাচ্চাটিকে রাখার জন্য রাজি হয়ে যায়। এরপর সিন কাট হয়ে চলে আসে 20 বছর পর। এই ছেলেটির নাম হলো আনন্দ। তার ব্রেকআপ হয়েছে, তাই সেই দুঃখে সারা দিন রাত শুধু নেশার মধ্যেই ডুবে থাকে। আনন্দের ফ্যামিলির সবাই ছিল শিক্ষিত। আনন্দের বাবা হলো একজন টিচার, আর বাকিরাও ভালো একটা পজিশনে আছে। শুধুমাত্র আনন্দই জীবনে কিছুই করতে পারেনি। বাড়ির সবাই মিলে ঠিক করে আনন্দের ছোট ভাই প্রকাশকে বিয়ে দেবে। প্রকাশ একটা মেয়েকে ভালোবাসে, তাই পরের দিনই মেয়েটির পরিবার প্রকাশের বাড়িতে আসে বিয়ের কথাবার্তা বলতে। সেই সময় আনন্দ নেশা করে তাদের সবার মাঝে এসে উল্টোপাল্টা বকতে থাকে। এমনকি সবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্টের মধ্যে সে টয়লেট করে ফেলে। এটা দেখে তো সবাই লজ্জায় পড়ে যায়। তখন পাত্রীর বাবা প্রকাশের বাবাকে বলে আপনার ছোট ছেলে প্রকাশ তো অনেক ভালো, কিন্তু আপনার উচিত আপনার বড় ছেলেকে আগে ঠিক করা। এই বলে বাড়ির সবাইকে অপমান করে তারা চলে যায়। আনন্দের বাবা তার উপর প্রচন্ড রেগে গিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়। আনন্দের বন্ধুরা তাদের বাড়িতে আনন্দকে নিয়ে যায় এবং তার বন্ধুরা তাকে বুঝিয়ে বলতে থাকে তোর প্রেমিকা তোকে ধোঁকা দিয়ে অন্য একজনকে বিয়ে করে নিয়েছে, তার জন্য কেন তুই এমন পাগলের মতো করছিস, তুই তাকে ভুলে যা। আনন্দ বলে সে নিজে থেকে বিয়েটা করেনি, পরিবারের চাপে সে বিয়েটা করতে বাধ্য হয়েছে। আনন্দের বন্ধুরা আনন্দের এরকম অবস্থা দেখে তাকে একটা রিহ্যাব সেন্টারে ভর্তি করিয়ে দেয়। রিহ্যাব সেন্টারে ভর্তি করার পর ধীরে ধীরে আনন্দ সুস্থ হয়ে উঠতে থাকে। তারপর সিন কাট হয়ে চলে আসে অন্য একটা পরিবারে। এই মেয়েটির নাম হলো দিব্যা। আমরা দেখি দিব্যাকে দেখতে ছেলেপক্ষ তাদের বাড়িতে এসেছে। দিব্যা একটু ইম্যাচিওর, সে কথা বলতে শুরু করলে বাচ্চাদের মতো বকবক করতেই থাকে। তাকে দেখার পর পাত্রপক্ষ বুঝে যায় এই মেয়ের মধ্যে কিছু একটা সমস্যা রয়েছে। এটা দেখে তারা বিয়েটা ভেঙে সেখান থেকে চলে যায়। দিব্যার মা তাকে শিখিয়ে দিয়েছিল যাতে সে চুপ করে থাকে, কিন্তু পাত্রপক্ষর সামনে সে প্রচুর কথা বলে ফেলেছে। তার এইরকম কথা বলার জন্য বিয়েটা ভেঙে গেল। এই কারণে দিব্যার মা প্রচন্ড রেগে গিয়ে তাকে বকাবকি করতে থাকে, এমনকি তাকে মারধরও করে। অন্যদিকে আনন্দ সুস্থ হয়ে উঠলে তার বাড়ির লোকেরা তার জন্য পাত্রী দেখা শুরু করে। আমরা দেখি আনন্দের পরিবার আনন্দকে নিয়ে দিব্যাকে দেখতে এসেছে। আনন্দের বাবা আনন্দের ব্যাপারে দিব্যার মা বাবাকে সমস্ত কথা খুলে বলে। আনন্দের বাবার কথা শুনে দিব্যার মা বাবাও ভাবতে থাকে আমারও তো মেয়ের মধ্যে একটু সমস্যা রয়েছে, তাহলে এই বিয়েটা দেওয়াই যেতে পারে। এই কথাটা ভেবে তারা বিয়েতে রাজি হয়ে যায়। সিন কাট হয়ে চলে আসে তাদের বিয়ের দিনে। বিয়ের দিন দিব্যার অদ্ভুত আচরণ দেখে আত্মীয় স্বজন সবাই বলতে থাকে এত ভালো ছেলের সাথে একটা পাগল মেয়ের বিয়ে হচ্ছে নাকি। এটা শুনে দিব্যার মা বাবা বলে আমাদের মেয়ে কি একাই পাগল, আপনাদের ছেলেও তো একটা নেশাখোর। তখন আনন্দের বন্ধুরা আনন্দের বাবাকে বলে মানলাম আনন্দ একসময় নেশা করত, কিন্তু এখন তো সে একদম সুস্থ, তাহলে এরকম পাগল মেয়ের সঙ্গে কেন বিয়ে দেওয়া হচ্ছে। তাদের সবার এইরকম মন্তব্যের মাঝে আনন্দ সবার মাঝে বলে আমার এই মেয়েকে বিয়ে করতে কোনো সমস্যা নেই, আমি এই মেয়েকেই বিয়ে করব, আপনারা ওকে নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি ওর খেয়াল রাখবো, আমরা দুজনে অনেক সুখে থাকবো। এই বলে তাদের বিয়েটা হয়ে যায়। তারপর তারা সুখে সংসার করতে শুরু করে। আনন্দ ধীরে ধীরে দিব্যাকে শিখিয়ে দেয় কার সাথে কেমন ভাবে কথা বলতে হবে, কার সাথে কেমন ব্যবহার করতে হবে, কোথায় কেমন ভাবে চলতে হবে, সমস্ত কিছু। কিছুদিন পর দিব্যা প্রেগনেন্ট হয়। এই খুশির
খবরটা শুনে তাদের দুটো পরিবারই তো প্রচন্ড খুশি হয়। তারপর আমরা একটা বৃদ্ধা মহিলাকে দেখি যার হাতে দুটো বড় বড় ব্যাগ রয়েছে। এই ব্যাগ দুটো নিয়ে তিনি একটা সরকারি হসপিটালে আসে প্রেগনেন্ট মহিলাদের কাছে চিপস বিক্রি করার জন্য। তখন আমরা একটা অবাক করার মতো দৃশ্য দেখি। আমরা দেখি সেই বৃদ্ধা মহিলাটি একটা সদ্যজাত বাচ্চাকে চুরি করে সেই ব্যাগের মধ্যে ঢুকিয়ে একটা চিপস দিয়ে ঢেকে নিচ্ছে। সিন কাট হয়ে চলে আসে কয়েকদিন পর। দিব্যাকে হসপিটালে ভর্তি করা হয়েছে আর দিব্যার একটা ছেলে হয়েছে। সবাই তো প্রচন্ড খুশি। সেই সময় আমাদের সেই বৃদ্ধা মহিলাটিকে দেখানো হয় যে দুটো হাতে দুটো ব্যাগ নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর একটা নার্স দিব্যার কাছে তার ছেলেকে নিয়ে গেলে দিব্যা তার ছেলেকে দেখে চমকে ওঠে এবং কান্না করতে করতে তাদের পরিবারের সবাইকে বলতে থাকে, এটা তো আমার ছেলে নয়, আমার ছেলে গেল কোথায়? তখন হসপিটালের সেই নার্স বলে, কি বলছেন এইসব, এটাই তো আপনার ছেলে। কিন্তু দিব্যা চিৎকার করে কান্না করতে করতে বলে, কিছুতেই এটা হতে পারে না, এটা আমার ছেলে নয়। তারপর ডক্টর এসে বলে, তোমার কেন মনে হচ্ছে এটা তোমার ছেলে নয়? এখানে তো স্পষ্টভাবে সমস্ত কিছু লেখা রয়েছে, মায়ের নাম, সন্তানের নাম, জন্ম তারিখ, সবকিছু। কিন্তু দিব্যা এখনো সে জোর গলায় বলতে থাকে, এটা আমার ছেলে নয়, যাকে প্রথমে আমাকে দেখানো হয়েছিল সেটা আমার ছেলে, সেই বাচ্চা তো এটা নয়। তারপর ডক্টর আনন্দকে তার চেম্বারে ডেকে বলে, আচ্ছা দিব্যার কি কোনো মানসিক সমস্যা ছিল? আনন্দ বলে, হ্যাঁ, সে একটু বেশিই কথা বলে। ডক্টর বলে, তার মানে মনে হয় এই কারণেই সে এরকমটা বলছে, আপনি তাড়াতাড়ি ওকে বাড়িতে নিয়ে যান, না হলে আমাদের হসপিটালের বদনাম হয়ে যাবে। তখন আনন্দেরও মনে একটু সন্দেহ হয়। সে পুলিশ স্টেশনে গিয়ে এই ব্যাপারে একটা কমপ্লেন করে। আনন্দ ঠিক করে এটা পুলিশের ওপর ছেড়ে হাত গুটিয়ে বসে থাকলে হবে না, আমাকেই কিছু একটা করতে হবে। তাই আনন্দ লুকিয়ে লুকিয়ে তার আর সেই বাচ্চাটার একটা চুল নিয়ে একটা ক্লিনিকে যায় ডিএনএ টেস্ট করতে। ডিএনএ টেস্টের রিপোর্ট এলে আনন্দ জানতে পারে সত্যি এই বাচ্চাটা তাদের নয়। এই রিপোর্টটা দেখে সে আর তার বন্ধুরা তো অবাক হয়ে যায়। এই বাচ্চাটি যদি আনন্দের না হয় তাহলে তাদের বাচ্চাটা এখন কোথায়? তারপর পুলিশরা এই কেসটা নিয়ে তদন্ত করতে শুরু করে। থানার এসআই আনন্দকে নিয়ে একটা অফিসে আসে। অফিসের একটা লোক তাদের বলে, কিছু কিছু চক্র আছে যারা বাচ্চাকে চুরি করে, যদি মেয়ে সন্তান হয় তাহলে বিদেশে পাচার করে দেয়, আর যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে বলি দেওয়া হয়। এই কথাটা শুনে আনন্দ তো প্রচন্ড ভয় পেয়ে যায়। তাদের এই কেসটা চলাকালীন একদিন আনন্দ এক জায়গায় বসে জল খাচ্ছিল। তখন তার পাশে সেই বৃদ্ধা মহিলাটি এসে বসে। সেই সময় আনন্দ দেখে তার ব্যাগের মধ্যে একটা ছোট্ট বাচ্চাকে। বৃদ্ধা মহিলাটি ব্যাগ দুটো নিয়ে সেখান থেকে চলে যেতে গেলে হঠাৎই আনন্দ দেখতে পায় সেই ব্যাগ থেকে একটা বাচ্চার হাত দেখা যাচ্ছে। এটা দেখার পর আনন্দ সেই বৃদ্ধা মহিলাটিকে ফলো করতে করতে তার বাড়িতে আসে। বৃদ্ধা মহিলাটি সেই বাচ্চাটিকে একটা লোককে দেয় এবং সেই লোকটা সেই বাচ্চাটিকে নিয়ে কোথাও একটা যেতে থাকে। অন্যদিকে আনন্দ থানার এসআই কে এই সমস্ত ঘটনার ব্যাপারে সমস্ত কিছু জানিয়ে দেয়। আনন্দ সেই লোকটিকে পিছু করতে করতে একটা বিল্ডিং এ আসে। সুযোগ বুঝে সেই বাচ্চাটিকে যখন আনন্দ নিয়ে বেরিয়ে যাবে তখনই শুরু হয় সেখানে মারপিট। মারপিটের সময় পুলিশ এসে সবাইকে গ্রেপ্তার করে। পুলিশ তখন তাদের কাছ থেকে জানতে পারে ওই বৃদ্ধা মহিলাটি সরকারি হসপিটাল থেকে বাচ্চা চুরি করে এনে একটা লোকের কাছে বিক্রি করে দেয়। কিছুক্ষণ পর আমরা দেখি সেখানে একটা গাড়ি এসে থামে। গাড়ির ভেতরে যে লোকটি বসে আছে তার নাম হলো মূর্তি। মূর্তিকে পুলিশ গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদ করে জানতে পারে মূর্তির একটা এজেন্সি আছে যেখান থেকে সে বিভিন্ন হসপিটালে নার্স এবং সিকিউরিটি গার্ড সাপ্লাই করে। যখন তার টাকার দরকার পড়ে তখন সে লোক দিয়ে বাচ্চা চুরি করে। মূর্তির আবার ওপরে আছে রাজেন্দ্র নামের একটা লোক, তার আবার আরো বড় একটা এজেন্সি রয়েছে। সেই রাজেন্দ্রই মূর্তিকে বলে দেয় কোথা কোথা থেকে বাচ্চা চুরি করতে হবে, আর তার কথা মতোই সে বাচ্চা চুরি করে। তার পরিবর্তে রাজেন্দ্র তাকে অনেক টাকা দেয়। তারপর পুলিশ রাজেন্দ্রর খোঁজ করতে করতে রাজেন্দ্রর কাছে পৌঁছে যায়। আনন্দ যখন রাজেন্দ্রর কাছে পৌঁছয় তখন সে দেখে একদল গুন্ডা রাজেন্দ্রকে মারার চেষ্টা করছে। আনন্দ রাজেন্দ্রকে বাঁচানোর চেষ্টা করলে সেই গুন্ডার দলগুলো আনন্দকে জোর করে প্রচুর নেশা করিয়ে দেয়। আনন্দের যখন হুঁশ ফিরে তখন সে দেখে এই গুন্ডার দলগুলো রাজেন্দ্রকে মেরে ফেলেছে। এখন তাহলে আনন্দ কিভাবে তার ছেলেকে খুঁজে পাবে? আনন্দ যখন রাজেন্দ্রর শেষকৃত্যে যায় তখন একটা লোককে দেখানো হয়। এই লোকটির নাম ভারন্দ। ভারন্দ হলো একজন ধনী ব্যক্তি। রাজেন্দ্রর শেষকৃত্যে আনন্দ এই লোকটিকে দেখে ভাবতে থাকে এত ধনী একজন ব্যক্তি কেন একটা গুন্ডার শেষকৃত্য করতে আসবে? তাহলে কি এদের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে? অন্যদিকে দিব্যার কাছে যে বাচ্চাটি ছিল এতদিন পরে সেই বাচ্চাটির আসল মা বাবার খোঁজ পাওয়া গেছে। তাই আনন্দ আর দিব্যা সেই বাচ্চাটিকে তার আসল মা বাবার কাছে ফিরিয়ে দেয়। তারপর সিন কাট হয়ে ফ্ল্যাশব্যাকে যায়। আমরা ভারন্দকে দেখি সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। গভর্নমেন্ট থেকে তার কাছে নোটিশ আসে সমস্ত তথ্য ডিজিটাল করতে
করতে হবে। তখন বিভিন্ন হসপিটাল থেকে লোকজন এসে তার কাছে রিকোয়েস্ট করে তাদের হসপিটালের সমস্ত তথ্য ডিজিটাল করে দেওয়ার জন্য। তথ্যগুলো ডিজিটাল করতে গিয়ে ভারন্দ একটা গোপন তথ্য জানতে পারে। আর ভারন্দই হলো মুভির শুরুতে দেখানো সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ারটা। মুভির শুরুতেই আমাদের যে ঘটনাটা দেখানো হয়েছিল, ভারন্দ্র একটা দম্পতিকে ধাক্কা দিয়েছিল এবং সেই দম্পতিটি মারা যায়। তারপর সেই দম্পতিটির বাচ্চাটিকে ভারন্দ্র আর এক দম্পতির হাতে তুলে দিয়েছিল। এই বাচ্চাটিকে পাওয়ার পর সেই দম্পতি ভারন্দ্রকে 50 ভরি সোনা উপহার দিয়েছিল। সেই 50 ভরি সোনা আবার ভারন্দ্র আর রাজেন্দ্র ভাগাভাগি করে নিয়েছিল। রাজেন্দ্র হলো মুভির শুরুতে দেখানো সেই অ্যাম্বুলেন্স ড্রাইভারটা। কয়েকদিন পর সেই দম্পতি আবারও ভারন্দ্রের কাছে এসে রিকোয়েস্ট করে আরো একটা বাচ্চা এনে দেওয়ার জন্য। তারা বলে আর একটা বাচ্চা এনে দিলে তারা নাকি ভারন্দ্রকে 5 লক্ষ টাকা দেবে। এটা শোনার পর ভারন্দ্র তো অবাক হয়ে যায়। যেখানে সে সারা বছর পরিশ্রম করার পরেও 5 লক্ষ টাকা ইনকাম করতে পারে না, সেখানে নাকি একটা বাচ্চা এনে দিলেই 5 লক্ষ টাকা পেয়ে যাবে। এরপর ভারন্দ্র রাজেন্দ্রর সাহায্য নিয়ে বাচ্চা চুরির কাজ শুরু করে। তার কাছে যেহেতু অনেকগুলো হসপিটালের তথ্য ছিল, কখন কোন বাচ্চা জন্ম নিচ্ছে, সেই বাচ্চার পরিবার ধনী না গরিব, তারা লালন পালন করতে পারবে কি পারবে না, সমস্ত কিছু তার কাছে যেহেতু সমস্ত ইনফরমেশন থাকতো, তাই তার এই কাজটা করা খুব সহজ হয়ে পড়ে। তারপর এই ব্যবসায় যুক্ত হওয়ার পর সে ধীরে ধীরে বড়লোক হয়ে যায়। থানার এসআই এই তদন্তটা করতে গিয়ে জানতে পারে একদিন একটা বিদেশি দম্পতি ভারন্দ্রের কাছে এসে একটা ছেলে সন্তান চায়। তারা বলে তোমরা যদি একটা ভালো পরিবারের ভালো রাশির একটা ছেলে এনে দিতে পারো তাহলে তোমাদেরকে আমি 2 কোটি টাকা দেব। যেদিন দিব্যার ডেলিভারি হয় সেদিন আরো 4টে বাচ্চা ডেলিভারি হয়েছিল, কিন্তু সেই 4টে বাচ্চার মধ্যে দিব্যার ছেলের রাশি ছিল ভালো। তাই তারা প্ল্যান করে একটা নার্স দিয়ে সেই বাচ্চাটিকে পাল্টে নেয়। সেই নার্সটি দিব্যা আর আনন্দের ছেলেকে নিয়ে গিয়ে সেই বিদেশি দম্পতির হাতে তুলে দেয়। এদিকে ভারন্দ্র জেনে গেছে যে পুলিশ তাদের এই ব্যাপারে সমস্ত কিছু জেনে গেছে, তাই সে প্ল্যান করে রাজেন্দ্রকে গুন্ডা দিয়ে মেরে ফেলে। তারপর সেই বিদেশি দম্পতি আবারও ভারন্দ্রকে ফোন করে বলে এইরকম একটা রাশির আর একটা আমার ছেলে দরকার। ভারন্দ্র বলে আচ্ছা ঠিক আছে, কালকে আপনারা আমার সাথে মন্দিরে দেখা করুন। পরের দিন সেই মন্দিরে দিব্যাও আসে তার ছেলেকে পাওয়ার জন্য মানত করতে। তখন আমরা দেখি সেই বিদেশি দম্পতিটি দিব্যা আর আনন্দের বাচ্চাকে নিয়ে মন্দিরে ঢুকছে। পুজো করার সময় যখন বাচ্চাটি কাঁদছিল তখন কিছুতেই সেই বিদেশি দম্পতিটি বাচ্চাটিকে সামলাতে পারছিল না। এটা দেখে দিব্যা বলে বাচ্চাটাকে আমার কোলে দিন, আমি ওকে চুপ করিয়ে দিচ্ছি। দিব্যা যখন বাচ্চাটিকে কোলে নেয় সেই সময় ভারন্দ্র সেখানে এসে সেই বাচ্চাটিকে তার আসল মায়ের কোলে দেখে একটু ভয় পেয়ে যায়। ভারন্দ্র ভয় পেয়ে সেই বাচ্চাটিকে দিব্যার কোল থেকে নিয়ে বিদেশি দম্পতিটির কোলে তুলে দেয় এবং তাদের বলে আপনারা যত তাড়াতাড়ি পারেন এখান থেকে চলে যান। এই ঘটনাটা দেখার পর দিব্যার মনে সন্দেহ হয় এবং দিব্যা সেই দম্পতিটির পেছন পেছন ছুটতে থাকে। সেই সময় আনন্দ সেই মন্দিরে এলে দিব্যা তাকে বলে ওই ছেলেটি আমাদের ছেলে। দিব্যার মুখে এটা শোনার পর আনন্দ ছুটে সেই বাচ্চাটিকে নিতে যায়। সেই সময় ভারন্দ্রের লোকজন তার উপর অ্যাটাক করে। তাদের মধ্যে শুরু হয় মারামারি। তাদের মারামারির সময় আমরা দেখি একটা লোক হাতে ছুরি নিয়ে আনন্দের দিকে এগিয়ে আসছে, কিন্তু আমরা দেখি সেই লোকটি আনন্দের কোনো ক্ষতি না করে ভারন্দ্রের পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। এই ছেলেটি হলো আর কেউ নয়, রাজেন্দ্রর ছেলে। সে আগেই জানতে পেরেছিল যে ভারন্দ্রের গুন্ডারাই তার বাবাকে মেরেছে, তাই সে ভারন্দ্রকে মেরে প্রতিশোধ নিল। অবশেষে আনন্দ আর দিব্যা তাদের নিজের সন্তানকে ফিরে পেল। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আসলে সত্যি কখনো লুকিয়ে রাখা যায় না, আবার মুছেও ফেলা যায় না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি নতুন চ্যানেল খুলেছি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।